আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা যারা আছো সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে জানাবা সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এটা সবাইকে বলতে হবে যে সাউন্ড ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাইতে হবে যে ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে। এবং তোমরা সবাই জয়েন হওয়ার পরে তোমাদের প্রথম কাজ হবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু আমাকে জানানো, এক নাম্বার বিষয়। এরপরে তোমরা সবাই যে জয়েন হয়েছো ক্লাসে এইটাও আমাকে বলতে হবে, কারণ তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে কিন্তু আমি বুঝবো না। ঠিক আছে, তুমি যদি কমেন্টে না জানাও তাহলে আমি বুঝবো কিভাবে যে তুমি এই মুহূর্তে আমার ক্লাসটা দেখতেছো বা ক্লাসে জয়েন আছো, তাই না? তো এইটাও হচ্ছে তোমাকে কি করতে হবে, বলতে হবে যে হ্যাঁ ভাইয়া আমি ক্লাসে জয়েন আছি, এবং কমেন্টে জানাবা। একদম ফার্স্টেই তুমি কমেন্ট করে আমাকে বলবা যে ভাইয়া তুমি ক্লাসে আসো, এবং আমি হচ্ছে তোমাদের জয়েন্ট হওয়ার পরে ক্লাসটা শুরু করবো। আমরা জাস্ট 2 থেকে 1 মিনিট টাইম নেব তোমাদের জয়েন হওয়ার জন্য, কারণ তোমাদের জয়েন হওয়ার সুযোগটা আমাকে কি করতে হবে, দিতে হবে। যদি সুযোগটা না দেই তাহলে জয়েন হওয়া কিভাবে, তাই না? তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা বাংলা বানানের নিয়ম পড়বো। কি পড়বো আজকে? বাংলা বানানের নিয়ম পড়া হবে। এবং আজকের ক্লাস যদি করো ইনশাল্লাহ আজকের একটা ক্লাসে তুমি 5 নাম্বার কনফার্ম করতে পারবা, কারণ আমি যে নিয়মগুলো পড়াবো, যে বিষয়গুলো দেখাবো, এই বিষয়গুলো যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ আমাদের 5 নাম্বার কনফার্ম থাকবে। কারণ আমরা হচ্ছে সেই জিনিসগুলোই পড়বো, সেই বিষয়গুলো পড়বো যেগুলো পরীক্ষায় বারবার আসে। আমরা এর থেকে বেশি কিছু শিখবো না বা জানবো না, কারণ আমাদের আপাতত কি, আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে, আমাদের পড়াটা কমপ্লিট করতে হবে। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। সুতরাং সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও, এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা, সবকিছু দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু দ্রুত জানাও। সবাই বলতেছো ভাই ক্লিয়ার। আদাব ভাই, ওয়ালাইকুম আসসালাম। জিসা, তৌহিদুল, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? সবাই কি ভালো আছো নাকি এই মুহূর্তে খারাপও কেউ আছো? কেউ খারাপ থাইকো না, সবাই ভালো থাকবা, ঠিক আছে? তো আমরা আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যাকরণের প্রশ্ন নাম্বার 2, অর্থাৎ বাংলা ব্যাকরণের 2 নাম্বার প্রশ্নে যেটা আসে, 2 নাম্বার প্রশ্নে যে প্রশ্নটা আসে সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে। আমরা প্রশ্ন নাম্বার 1 সবাই পড়েছিলাম, উচ্চারণের নিয়ম। এখন আমরা আজকে শিখবো হচ্ছে বানানের নিয়ম, তাই না? উচ্চারণের নিয়ম যেগুলো আমরা পড়েছিলাম বা যেগুলো তোমাকে দেখানো হয়েছিল ওইগুলো যদি তুমি পড়ো ওইখান থেকে তোমার 5 নাম্বার ইনশাল্লাহ কমন থাকবে, কারণ ওই নিয়মের বাহিরে আর কোনো নিয়ম থেকে প্রশ্ন আসে না উচ্চারণের নিয়ম সম্পর্কে, তাই না? তো আমরা আজকে উচ্চারণের নিয়ম থেকে একটু বের হয়ে আজকে শিখবো কি, বানানের নিয়ম। এবং এই বানানের নিয়মের মধ্যেও আবার 2টা অংশ আছে। 2 নাম্বার প্রশ্ন আমরা আজকে বাংলা ব্যাকরণ অংশ যেটা আছে, ব্যাকরণ অংশের যে অংশটুকু আছে বানানের নিয়ম নিয়ে আজকে আলোচনা করা হবে। এবং আরেকটা বিষয়, এই বানানের নিয়মের আবার 2টা অংশ আছে। কয়টা অংশ? 2টা অংশ। একটা হচ্ছে বানানের নিয়ম লেখো, একটা অংশ হচ্ছে যেখানে বলা হয় বানানের নিয়ম লেখো, আরেকটা অংশে বলা হয় বানান শুদ্ধিকরণ করো। একটা অংশে বলা হয় বানানের নিয়ম লেখো, অথবাতে থাকে অথবা তোমাকে 8টা ভুল বানান দিবে। কি দিবে? 8টা ভুল বানান দেওয়া থাকবে, তোমাকে 5টা বানান শুদ্ধ করতে হবে। 8টা ভুল বানানের মধ্যে 5টা বানান তোমাকে শুদ্ধ করতে হবে। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বানানের যে নিয়ম আছে, বানানের নিয়মটুকু আমরা প্রথমে পড়ব। এরপরে আমি তোমাকে বাড়ির কাজের জন্য, আমি তোমাকে কিসের জন্য, বাড়ির কাজের জন্য এবং আমি তোমাকে বাড়ির কাজের জন্য বানান শুদ্ধিকরণের একটা স্লাইড দিয়ে দেবো, সেটা তুমি বাসায় পড়ে ফেললে ইনশাল্লাহ সেখান থেকে কমন পড়বে। তাহলে কি আমরা ক্লাসটা শুরু করতে পারি কিনা? সবাই বলো রেডি আছো কিনা? সবাই রেডি কিনা আমাকে বলবা। ক্লাসটা আমি এখনই শুরু করে দেব, সবাই রেডি? আশা করি সবাই প্রস্তুত। আমরা তাহলে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আল্লাহু আকবার। যাদের কারেন্টের সমস্যা তারা আসলেই সমস্যায়, আমরা নিজেরাই সমস্যায়, তোমরা তো সমস্যায় থাকবাই। কারেন্টের যা ঝামেলা শুরু করছে, সরকার কয় কারেন্টের অভাব নাই, জনগণ কয় কারেন্ট নাই, দুই দিকেই নাই নাই, একজনের সংকট নাই আরেকজনের নাই। তাহলে আমরা বানানের নিয়ম, এই প্রশ্নটা বাংলা ব্যাকরণের প্রশ্ন নাম্বার 2 আসবে। প্রশ্ন নাম্বার কোথায় আসবে? 2 নাম্বার প্রশ্নে থাকবে। তোমরা 2 নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে এই উত্তরটা লিখবা। এখন এই বানানের নিয়ম, এই বানানের নিয়মে কি করবা তুমি? বানানের নিয়ম আমরা শিখবো অথবা শব্দ শিখবো। আমরা প্রথমে বানানের নিয়মটা শিখি, ঠিক আছে? সবাই রেডি? তো বানানের নিয়মের ক্ষেত্রে সাধারণত যেই বানানগুলোর নিয়ম সাধারণত পড়লে তোমাদের পরীক্ষায় চলে আসবে, মাত্র 5টা বলবো। কয়টা?
মাত্র 5টা বলবো। এই 5টা বানানের নিয়ম যদি পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমার একটা কমন থাকবে। সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের প্রমিত বানানের নিয়ম, তৎসম শব্দের বানানের নিয়ম, অতৎসম শব্দের নিয়ম, হ্রস্বইকার আর মূর্ধন্য। এইখানে আমি 5টা দিয়েছি, এই 5টা যদি তুমি পড়তে পারো ইনশাআল্লাহ আমি আসিফ হোসেন তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারতেছি কারণ আচ্ছা ঠিক আছে, আমি আসিফ হোসেন তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 5টা যদি তুমি পড়তে পারো ইনশাআল্লাহ এই 5টার মধ্যে যে কোনো একটা তোমার পরীক্ষায় 100% কমন থাকবে। বিশেষ করে কোনটা, বাংলা বানান বা বাংলা একাডেমির প্রমিত বানান, এই একটা যদি তুমি পড়ে যাও এই একটাই দেখা যাচ্ছে 70% কমন। কারণ প্রত্যেকটা বছর তুমি যদি একটু বোর্ড কোশ্চেন সলভ করো, যারা ভালো স্টুডেন্ট আছে তারা করো, কিন্তু তোমরা তো সব ফাঁকিবাজ, তোমরা তো আর সলভ করবা না আমি জানি। সো তাহলে বুঝবেন কারেন্ট নেই। আচ্ছা হঠাৎ করে যদি আমি দেখি কেউ নাই তাহলে কারেন্ট নাই, এটা আবার হঠাৎ করে যদি দেখো আমি নাই, অন্ধকারের মধ্যে আচ্ছন্ন হয়ে গেছে, তাহলে তোমরা মনে করবো আমি কারেন্টে নাই, ঠিক আছে। তাহলে এই যে বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম, এটাই সব থেকে বেশি পরীক্ষা আসে, এই প্রশ্নটা সব থেকে বেশি আসে। তুমি যদি 10 বছরের প্রশ্ন সলভ করো, কয় বছরের, 10 বছরের প্রশ্ন সলভ করলে দেখবা 7 বছরই এই একটা প্রশ্নই বারবার ঘুরাই আসছে বারবার। এখন তো এক বোর্ডের প্রশ্ন হবে এই কারণে হচ্ছে অন্য সিস্টেম হইতে পারে, বাট এই প্রশ্নটা প্রত্যেক বছরই আসে, ঠিক আছে। আর এই বছরে তোমাদের জন্য যেহেতু তোমরা 27 সালে পরীক্ষা দিবা, এই জন্য তোমাদের জন্য সব থেকে কমন একটা বিষয় সেটা হচ্ছে নত্যবিধান আর সত্যবিধান। এইটা সিলেবাসের বাইরে ছিল, অনেক বছর সিলেবাসের বাইরে ছিল। এই নত্যবিধান এবং সত্যবিধানকে অনেক বছর কি করা হয়েছিল, সিলেবাস থেকে আউট করা হয়েছিল, কিন্তু এটা আবার নতুন করে ইন করা হয়েছে 26 সাল থেকে। সো যেহেতু এই বছর আসে নাই নত্যবিধান সত্যবিধান, তার মানে আমরা ধরে নিতে পারি 27 সালে নত্যবিধান বা সত্যবিধান পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা মানে একদম মনোযোগ সহকারে প্রথমে বাংলা বা একাডেমির প্রমিত বানান এটা অবশ্যই শিখবো, তারপরে আমরা নত্যবিধান সত্যবিধান শিখবো, এরপরে বাকি যে 3টা থাকে সেই 3টা আমরা শিখে রাখবো, ঠিক আছে। কোনটা আসে বলা যায় না। মিলন স্যারের মাথায় যে অবস্থা, কখন যে মিলন স্যার আমাদের মাথার উপরে কাঁঠাল ভাঙ্গা খাই বলা যায় না, তাই না। 26 সালের মাথার উপরে কাঁঠাল ভাঙ্গা অলরেডি অর্ধেক খেয়ে ফেলছে, এখন পালা হচ্ছে 27 সাল। সো কাঁঠাল ভাঙার সুযোগ এখনো আছে, এই জন্য তোমরা সবাই কি হয়ে যাবা, সাবধান হয়ে যাবা, ঠিক আছে সবাই। তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নটা এখন শিখতেছি। হ্যালো গাইস, কি অবস্থা সবার, সিজান না সেজান। তাহলে আমরা শিখবো প্রথমেই বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম। বাংলা একাডেমি আছে আমাদের বাংলাদেশের, একটা বাংলা ভাষাভাষী রীতির জন্য একটা একাডেমি আছে, যে একাডেমির নাম হচ্ছে বাংলা একাডেমি। এই একাডেমি বেয়াদবের বেয়াদব কিছু নিয়ম বের করছে, কিছু কি করছে, নিয়ম বের করছে, যে নিয়মগুলো কখনোই পরিবর্তন হবে না। বাংলা একাডেমি কর্তৃক যে নিয়মগুলো প্রণয়ন করা হয় বা বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত যে নিয়মগুলো যেগুলোর কোনো পরিবর্তন হয় না, তাকেই বলা হয় বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম। এটা সম্পূর্ণ বাংলা একাডেমি ওই আমলে যখন আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করছিলাম, মারামারি ফাটাফাটি করছিলাম, তখন আমাদের বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় এবং এই প্রতিষ্ঠাকালীন কিছু সদস্য ছিলেন যারা কিছু নিয়ম একদম ফিক্স করে দিয়েছেন যে এই নিয়মগুলো কখনোই কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না, ঠিক আছে। মেকশেককে আমরা মিল্কশেক বলতে চাইছিলাম, কিন্তু মেকশেককে মেকশেকই বললাম, মেকশেক আবার কখন যেন মিল্কশেক হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই বাংলা একাডেমি কর্তৃক যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা 5টা মুখস্থ করব। কি করব, ঠাড়ায়া মুখস্থ করে যাবে, একদম ঠাড়া পড়ার মতো মুখস্থ করতে হবে। তাহলে প্রথম নিয়মটা দেখো, রেফের পর দ্বিত্ব বর্জন হয়, রেফের পর দ্বিত্ব বর্জন হয়। এখন রেফ কোনটা এটা আমরা অনেকেই চিনি না। এই যে আমরা লেখার সময় অনেকে এই যে এই চিহ্নটা ব্যবহার করি, তাই না, লেখি একটা অক্ষর লিখি তার উপরে এরকম একটা চিহ্ন ব্যবহার করি, তাই না, করি কিনা। তো এই চিহ্নটাকে বলা হয় রেফ, এই চিহ্নটাকে কি বলা হয়, রেফ। এই রেফের পরে যদি কোনো শব্দ থাকে, কোনো বর্ণ থাকে, তা দ্বিত্ব হবে না। এখন দ্বিত্ব শব্দের অর্থ আমরা উচ্চারণের নিয়ম পড়ার সময় শিখেছিলাম কিনা, দ্বিত্ব হবে না। এখন দ্বিত্ব শব্দের অর্থ কি আমরা উচ্চারণের নিয়মের সময় শিখেছি কিনা বলো সবাই, যারা উচ্চারণের নিয়ম পড়ছো তারা দ্বিত্ব শব্দের অর্থটা জানো কিনা আমাকে একটু কমেন্টে বলবা, সবাই দ্রুত বলতে হবে, ঠিক আছে, কারণ আমাদের ক্লাসটাও দ্রুত নিতে হবে। তাহলে দ্বিত্ব শব্দের অর্থ কি রে পাগলা, সিয়াম পাগলা বলে ফেল, দ্বিত্ব শব্দের অর্থ কি হবে। আমরা উচ্চারণের নিয়ম পড়ার সময় শিখেছিলাম দ্বিত্ব শব্দের অর্থ হচ্ছে 2 বার, কয়বার, দ্বিত্ব শব্দের অর্থ 2 বার, অর্থাৎ দ্বিত্ব বলার মানে হচ্ছে সেই অক্ষরটা বা সেই বর্ণটা 2 বার উচ্চারণ হবে, কয়বার, 2 বার উচ্চারণ হবে। কিন্তু যদি রেফ থাকে আমরা উচ্চারণের নিয়মের সময় অনেক কিছু শিখেছিলাম। উচ্চারণের নিয়মে আমরা এইভাবে শিখেছিলাম যে কি শিখেছিলাম জানো, আমি তো ভুলে গেলাম,
যদি বফলা আমরা শিখেছিলাম, যদি বফলা শব্দের মাঝখানে হয়, আমরা উচ্চারণের নিয়মে শিখে এরকম শিখেছিলাম। যারা আমার আগের ক্লাসটা করো নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, বফলা যদি কোনো শব্দের মাঝখানে থাকে, কোনো শব্দের মাঝখানে থাকলে সেই ব্যঞ্জনটা দিতে হয়। যেমন আমরা বিশ্ব লিখেছিলাম, তাই না? এই বিশ্ব শব্দটা আমরা উচ্চারণ করেছিলাম এইভাবে, বি সহকারে শো, বিশ্ব, তাই না? এই যে বফলা থাকার কারণে কি হয়ে গেছিল, তালিবস্য দুইবার উচ্চারণ হচ্ছে। তালিবস্য কয়বার উচ্চারণ হচ্ছিল? দুইবার। কিন্তু এখন আমাদের হচ্ছে বাংলা একাডেমি বলতেছে, যদি এই তালিবস্যের উপরে একটা রেফ থাকতো, যদি এই রেফ চিহ্নটা থাকতো, তাহলে এই তালিবস্যটা আর দুইবার উচ্চারণ হবে না। তালিবস্যটা আর কয়বার উচ্চারণ হবে না ভাইয়া? দুইবার উচ্চারণ হবে না। তার মানে আমরা একটা নিয়ম শিখলাম যে রেফের পরে কোনো বর্ণই দ্বিত্ব হয় না বা দুইবার উচ্চারণ হয় না। রেফের পরে কোনো বর্ণই কি হয় না? রেফের পরে কোনো বর্ণই দ্বিত্ব হয় না বা দুইবার উচ্চারণ করা হয় না। এই যে এই নিয়মটুকু মনে রাখতে পারলেই হবে। তাহলে আমরা বলতে পারি কোনো বর্ণ রেফ থাকলে তারপর সেই বর্ণটি আর দ্বিত্ব বা দুইবার হবে না। আমাদের নিয়মটা কি? কোনো বর্ণে রেফ থাকলে তারপরে সেই বর্ণটা আর দ্বিত্ব বা দুইবার হবে না। যেমন কর্ম, ধর্ম, কর্ম, ধর্ম, কার্য। ঠিক আছে, এক নাম্বার নিয়মটা ক্লিয়ার সবার? এক নাম্বার নিয়মটা তাহলে সবাই ক্লিয়ার? 100 জন আসো, বাকি যে 200 জন আসো তবুও আজকে খবর আছে। এরপরে আমরা আসি 2 নাম্বার নিয়মে। এরপরে আমরা 2 নাম্বার নিয়মটা শিখবো। 2 নাম্বার নিয়মে কি বলা হচ্ছে দেখো, অতৎসম শব্দে রস্যই দীর্ঘইকার, রস্যই দীর্ঘইকার হয়। অতৎসম শব্দে, অতৎসম শব্দে, অতৎসম শব্দ মানে কি? তৎসম শব্দ মানে কি? তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ। তৎসম শব্দ মানে কি? সংস্কৃত শব্দ। অর্থাৎ সংস্কৃত শব্দ ছাড়া যে অন্য শব্দগুলো আছে, সংস্কৃত শব্দ ছাড়া যদি অন্য কোনো শব্দ থাকে, সেই শব্দে রস্যই দীর্ঘইকার হয়। রস্যই কি হয়? রস্যই সবসময় রস্যকারের মতো হয়, রস্যকার হয়। তো সেইখানে রস্যই বা রস্যকার হয়, সেখানে কখনোই দীর্ঘইকার এই চিহ্নটা হয় না। দীর্ঘইকার কখনোই কি হবে না? হবে না। তাহলে তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে সব সময় রস্যু বা রস্যকার, এই যে এই দুইটা কার চিহ্ন হবে, কিন্তু কখনোই দীর্ঘইকার বা দীর্ঘকার হবে না। কখনোই দীর্ঘইকার বা দীর্ঘকার হবে না। যেমন আসামি, সরকারি, ইংরেজি, চুন, মূলা। আমরা অনেক সময় সরকারি বানান লেখি, এই বানানটা আমরা অনেকেই ভুল করি। দেখবা সরকারি লোকরাও সরকারি বানান ভুল করে। কি লেখে? সর কা, এই যে দীর্ঘইকার দেয়, এই কারটা দিয়া মানেই তোমার বানানটা কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। সরকারি বানানটা হবে কি? এই যে সরকারি। যারা এতদিন এই কাজটা করতা তারা এতদিন আমাদের ভুলের জর্গে কি ভুলের স্বর্গে ছিল। এরপরে মূলা বানান আমরা লিখি, অনেকেই মূলা বানান লেখে, এই যে মূলা বানানে দীর্ঘইকার দেয়, মূলা, মূলা, এই বানান যারা লেখো তাদের বানান ভুল। মূলায় রস্যইকার হয়। ঠিক আছে, বুঝতে পারছো? 2 নাম্বার নিয়মটা বুঝতে পারছো? যেই শব্দগুলো সংস্কৃত শব্দ না, সেই শব্দগুলো কখনোই দীর্ঘকার হয় না। এটাই আমাদের বাংলা একাডেমি কর্তৃক দ্বিতীয় যে নিয়ম, সেই নিয়মটা। এরপরে 3 নাম্বার নিয়মে আমরা আসি। 3 নাম্বার নিয়মে বলা হচ্ছে ভাষা ও জাতির নামে রস্যইকার হয়। ভাষা বা জাতির নামে, ভাষা বা জাতির নামে, ভাষা বা জাতির নামে রস্যইকার হয়। যেমন বাঙালি, আমরা বাঙালি লেখি অনেকেই, আমিও লেখি মাঝে মাঝে। এই যে বাঙালি লেখি, এই বানানটা ভুল। বাঙালির কখনোই দীর্ঘইকার হবে না। জাতি বা, এইটা হচ্ছে বাঙালি সঠিক বানান। সেটা কি? ভাষা বা জাতির নামে, ভাষা বা জাতির নামে কখনোই দীর্ঘইকার, এই যে এই দীর্ঘইকার হয় না। দীর্ঘইকার কি হবে না? কখনোই হবে না। যদি দীর্ঘইকার দাও তাহলে ভুল হবে। যেমন আমাদের হচ্ছে সোহেল ভাই লিখছেন ইংরেজি, সোহেল ভাই আমাদের একটা বানান লিখছেন, যে বানানটা একদম খাড়া পড়া ভুল। সোহেল ভাই লিখছেন, সোহেল না, কে লিখছেন এটা? শাহির, এমডি আরমান সোহেল, হ্যাঁ সোহেল ভাই, আরমান সোহেল ভাই ইংরেজি লেখছে এই যে এইভাবে দীর্ঘইকার, অর্থাৎ তার বানানটা একদম সম্পূর্ণরূপে ভুল হয়েছে। সম্পূর্ণরূপে কি হয়েছে? ভুল হয়েছে। ইংরেজি বানান হবে এই যে এইটা। ঠিক আছে আমাদের সোহেল ভাই, এই যে ইংরেজি বানান এইটা ঠিক, আপনি যেটা লিখছেন সেটা একদমই ভুল। ঠিক আছে, আজকের ক্লাসের পিডিএফ কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই এই কারণে পিডিএফ নেওয়ার লাগে হলেও তোদের ক্লাসে থাকা দরকার। বুঝতে পারছো? তাহলে ভাষা ও জাতির নামে কখনোই কি হবে না? দীর্ঘইকার হবে না, সবসময় রস্যইকার হবে। সবাই নিয়মটা বুঝতে পারছো? এই 3টা নিয়ম বুঝতে পারছো কিনা সবাই বলো। সবাই বলবা, সবাই কমেন্টে বলবা যে ভাইয়া বুঝতে পারছি।
আর যদি বুঝে না থাকো আমি আরেকবার বলবো, সমস্যা নাই, না বুঝলে প্রশ্ন করতে হবে, কিন্তু ফাত্রামি করা যাবে না, ক্লাসে কেউ ফাত্রামি করবা না, ঠিক আছে? ফাত্রামি কেউ করবা না। ফাত্রামি মানে বুঝো তো? নেপালি, হ্যাঁ নেপালি। নেপালি লিখি কিভাবে? নে পা, এই যে লি, ঠিক আছে, নেপালি। বুঝছো সবাই? সবাই বুঝতে পারছো কিনা এই তিনটা নিয়ম? একটু কমেন্টে জানাও, দ্রুত জানাইতে হবে। আলিয়া ইসলাম, তারপরে আমাদের আচ্ছা শ্রীলঙ্কা, ভাষা বা জাতির নামে, ভাষা বা জাতি, শ্রীলঙ্কা কোনো জাতির নাম না, চীনের জাতির নাম হচ্ছে চীনা জাতি, চীনের জাতির নাম কি? চীনা। শ্রীলঙ্কার জাতির নাম হচ্ছে লঙ্কা, ঠিক আছে? শ্রীলঙ্কা দেশের নাম, চীন দেশের নাম। এখানে আমি বলি নাই দেশের নামে কখনো রস্যইকার হবে না, আমি এখানে বলি নাই দেশের নামে রস্যইকার হবে না। আমাদের হচ্ছে হচ্ছে কই গেল আমার আপু? তো হারাই গেল। মিস জাকিয়া, স্বর্ণা আপু, দেখো চীন হচ্ছে দেশের নাম, চীন হচ্ছে কিসের নাম? চীন দেশের নাম, শ্রীলঙ্কা দেশের নাম। এই দেশের নামের কথা বলি না, আমি বলছি ভাষা ও জাতি। চীনকে, চীনে যারা বাস করে তাদেরকে চীনা বলা হয়, কি বলা হয়? চীনা। তাদেরকে চীনা বলা হয়, তাদেরকে চীন বলা হয় না, তাদেরকে কি বলা হয় না? চীন বলা হয় না। শ্রীলঙ্কায় যাদেরকে বলা হয় তাদেরকে শ্রীলঙ্কানি বলা হয় না, কি লঙ্কান বলা হয়, তাদেরকে লঙ্কান বলা হয়। তাদের জাতির নাম হচ্ছে লঙ্কা জাতি। চীনে যারা বাস করে তাদের নাম হচ্ছে চীনা জাতি, নট চীন জাতি, নট চীন জাতি বা শ্রীলঙ্কা জাতি, ঠিক আছে? বুঝছো জাকিয়া? বুঝছো কিনা? 2 নাম্বারটা বুঝতে চাইতো ভাইরে। চীন তো দেশের নাম, চীন, চীনে যারা বাস করে তাদের গুগলে সার্চ করে দেখো, তাদেরকে বলা হয় চীনা, নট চীন, তাদের বলা হয় না চীন জাতি। আমি এখানে বলছি ভাষা ও জাতি, ভাষা ও জাতি, নট দেশ। আমি বলি নাই দেশ ও দেশের ক্ষেত্রে রস্যইকার হয় না, আমি এটা বলি নাই, আমি এইটা বলি নাই। মালদ্বীপ, মালদ্বীপ এটা একটা দেশের নাম, মালদ্বীপ কোনো জাতির নাম না। মালদ্বীপে যারা বাস করে তাদের মালদ্বীপ জাতি বলা হয় না, তাদেরকে মাল্য বলা হয় সম্ভবত, আমি শিওর জানি না, বাট মাল্য বলা হয়, ঠিক আছে? তোমরা একটা জায়গায় ভুল করে ফেলতেছো, একটা গরমিল করতেছো। দেশের নাম বলি নাই আমি, এখানে কোথাও বলা নাই, এখানে কোথাও বলা নাই দেশের নাম, এখানে কোথাও আমি বলি নাই দেশের নাম, আমি বলছি ভাষা ও জাতির নাম। জাতি আর দেশ আলাদা, মালাই বলা হয়, হ্যাঁ মালাই বলা হয়, চীনা বলা হয়, ঠিক আছে? যারা ভুল করতেছিল তারা একটু শুধরাই নাও। আমাদের হচ্ছে সম্প না সম্পা কি জানো, এ কেমন নাম, যাই হোক, মালদ্বীপ এদেরকে মালাই বলা হয়, কি হয়? মালাই বলা হয়, ঠিক আছে? রাশিয়ান, হ্যাঁ। চীন স্যার, চীন না, চীনা। আমি আবার বলি জাকিয়া আপু, চীনা বলা হয়, যারা চীনে বাস করে তাদের চীনা বলা হয়, চীন বলা হয় না, ঠিক আছে শেফালি? হ্যাঁ ঠিক আছে। আর ব্যতিক্রম এখানে কিচ্ছু নাই, ব্যতিক্রম এখানে কিছু নাই, গন্তব্যহীন। চীনে বাস করে চীনা বলা হয়, শ্রীলঙ্কায় বাস করে তাদের লঙ্কানিয়ান বলা হয়, যারা হচ্ছে রাশিয়া বাস করে রাশিয়ান বলা হয়, যারা বাংলায় বাস করে বাঙালি বলা হয়, যারা হচ্ছে আরো কি কি যেন বলছিলাম ভুলে গেছি, যাই হোক। আর তৎসম মানে সংস্কৃত শব্দে কখনোই দীর্ঘই রস্যিকার হয় না, সবসময় রস্যকার হয়, এটা বলছিলাম, ঠিক আছে? বুঝছো সবাই? যারা চীন নিয়ে ঝামেলায় পড়ছো তাদেরকে আমি 3বার বলছি, তারপরে যদি না বুঝো তাইলে এটা আমার ব্যর্থ না বা তোমার ব্যর্থ না, হ্যাঁ চায়না বলা হয়, চীনা বা চায়না বলা হয়, ঠিক আছে? তারপরে 4 নাম্বার নিয়মে আমরা চলে যাই। উর্দু, কেরে উর্দু, বুদ্ধু, উর্দু না বুদ্ধু। এরপরে 4 নাম্বার নিয়মে বলা হচ্ছে শব্দের শেষে বিসর্গ বর্জন করতে হয়। শব্দের শেষে কি হয়? এই যে শব্দের শেষে আমরা বিসর্গ ব্যবহার করি না, এটা সবসময় বর্জন করতে হয়। আমরা অনেকেই আছি মোহাম্মদ লিখি, আমরা অনেকেই আছি মোহাম্মদ লিখি, এই যে এইভাবে যারা মোহাম্মদ দেখো, যাদের বানানে মোহাম্মদ আছে, তারা দেখবা, তোমরা তো এখনো সরকারি চাকরি পরীক্ষায় যাও নাই, সরকারি চাকরি পরীক্ষায় গেলে ঝামেলাটা বুঝবা। মোহাম্মদের এই যে বিসর্গ যারা ব্যবহার করো তাদের সবারটা ভুল। মোহাম্মদে কখনো বিসর্গ ব্যবহার করতে হয় না, মোহাম্মদে এই যে এরকম একটা ফুটা দিতে হয়, এইটা হচ্ছে কারেক্ট। মোহাম্মদে যারা বিসর্গ ব্যবহার করো তারা কিন্তু পরবর্তীতে দেখা যাবে সার্টিফিকেট নিয়ে ঝামেলায় পড়বা, তো সাবধান হয়ে যাও। মোহাম্মদ বিসর্গ ব্যবহার করা হয় না, তাহলে শব্দের শেষে কখনোই, এই যে এইটা হচ্ছে আমাদের বিসর্গ, এটা হচ্ছে আমাদের কি বিসর্গ, এবং কখনোই বিসর্গ হয় না, কখনোই বিসর্গ হয় না। 2 নাম্বার প্রশ্নে বলছিলাম নুসরাত আলম, 1 মিনিট টাইম দাও, যারা বুঝছো তারা 1 মিনিট টাইম দিবা। 2 নাম্বার নিয়মে বলছি অতৎসম, অতৎসম মানে হচ্ছে তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে, তৎসম মানে সংস্কৃত শব্দ, তৎসম ছিল হচ্ছে সংস্কৃত শব্দ, ঠিক আছে? সংস্কৃত শব্দে, সংস্কৃত শব্দে সবসময় দীর্ঘই কার হয়, দীর্ঘই বা দীর্ঘকার হয়, কিন্তু এই সংস্কৃত শব্দ বাদে বাকি যে শব্দগুলো আছে, সংস্কৃত শব্দ বাদে বাকি যে শব্দগুলো আছে
সেই সব শব্দগুলোতে সবসময় রস্যইকার বা রস্যকার এই চিহ্নটা ব্যবহার করতে হয়। বাংলা একাডেমি বলে দিছে যে কখনোই অতৎসম মানে তৎসম শব্দের বাহিরে যে শব্দগুলো আছে, তৎসম শব্দের বাহিরে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোতে সবসময় রস্যই এবং রস্যকার ব্যবহার হয়, কখনোই দীর্ঘকার বা দীর্ঘইকার ব্যবহার হয় না, কখনোই দীর্ঘ বা দীর্ঘইকার ব্যবহার হয় না। এটা 2 নাম্বার নিয়ম ছিল। 2 নাম্বার নিয়মটা একদম সহজ, বাট তোমরা মনে হয় পেঁচাই ফেলাইতেছে। এরপর 3 নাম্বার নিয়মে আমি বলছি ভাষা ও জাতি তোমরা দেশের সাথে গুলাই ফেলাইতেছো। ঠিক আছে, আরো আগে বলা উচিত ছিল। কিরে কিসে 2 নাম্বারটা আবার বুঝান। 2 নাম্বারটা আমি আবারও বুঝাই দিছি। তো আশা করি এইবার বুঝতে পারছো। এবার যদি না বুঝো তাহলে আমার মাথায় বাড়ি দে আইসা তোরা, আর কিছু করার নাই। 4 নাম্বার নিয়মে আমি বলছি বিসর্গ ব্যবহার করা হয় না। বিসর্গ ব্যবহার করা হয় না, এইটা শব্দের শেষে কখনোই তোমরা বিসর্গ ব্যবহার করবা না, এটাই বলা হচ্ছে। শব্দের শেষে কখনোই বিসর্গ ব্যবহার করবা না, তাহলে আমাদের নিয়ম হয়ে যাবে যে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করতে হয় না। 2 নাম্বার নিয়ম শেষ। যেমন প্রধানত, মূলত, পায়স ইত্যাদি আমরা বলতে পারি। আর 5 নাম্বার নিয়মে বলা হচ্ছে সন্ধিতে অনিশ্বর এর ব্যবহার। সন্ধিতে সবসময় অনিশ্বর ব্যবহার হয়। সন্ধির ক্ষেত্রে যদি ম থাকে, সন্ধির ক্ষেত্রে যদি মর নিচে এই যে এই চিহ্নটা থাকে, তাহলে এই মটা পরিবর্তন হয় অনিশ্বর হয়ে যায়। এই মটা পরিবর্তন করে অনিশ্বর হয়ে যায়। সন্ধি করার সময় ময়ের স্থানে অনিশ্বর, ময়ের স্থানে অনিশ্বর। সন্ধিযুক্ত শব্দ, আচ্ছা, সন্ধিযুক্ত শব্দের ক্ষেত্রে কি হয়? ময়ের পরিবর্তে অনিশ্বর হয়। সন্ধিযুক্ত শব্দের ক্ষেত্রে ময়ের পরিবর্তে অনিশ্বর হয়, এটাই নিয়ম। যেমন অহংকার, সঙ্গীত, এরপরে সঞ্চয়, সঞ্চয় ইত্যাদি। ঠিক আছে, বুঝতে পারছো স্যার? মোসাম্মদ বুঝান। মোসাম্মদ, আচ্ছা মোসাম্মদ, এই যে যারা মোসাম্মদ লেখো না, মোসাম্মদ, এই যে বিসর্গ যাও না, এদের বানানটা ভুল লিখতেছো তোমরা। সেই ক্লাস 1-2 থেকে বানানটা ভুল লিখতেছো। মোসাম্মদ বানান এইটাই, বাট এইখানে ফুটা দিবা, জাস্ট একটা এরকম হচ্ছে ফুটা দিবা। এই যে এই অনিশ্বর মাঝখানে জিরোর মতো দুইটা দাও না, এটা হচ্ছে কি বোঝায়? এটাকে বিসর্গ বোঝায়। এই যে দুইটা গোল আলু দাও, এইটা হচ্ছে বিসর্গ বোঝায়। এই গোল আলু আর কখনো দিবা না নাম লেখার সময়, আর এই গোল আলু দেওয়া যাবে না। গোল আলু দিলেই তোমাদের বানানটা ভুল হচ্ছে। ঠিক আছে, মোসাম্মদে জাস্ট এই যেরকম একটা ফুটা দিবা, তাহলে হয়ে যাবে। বুঝছো? মোহাম্মদের সংক্ষেপে এই যে মোহাম্মদ, একটা ফুটা দিবা, জাস্ট এরকম একটা ফুটা দিলে বোঝা যাবে সেটা মোহাম্মদ লিখছে। তদ্ভব মানে বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেই শব্দগুলো তদ্ভব বলা হয়, যেই শব্দগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। কিছু বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে, কিছু শব্দ আছে যেই শব্দগুলোকে সংস্কৃত শব্দ বলা, কিছু শব্দ আছে যেই শব্দগুলোকে দেশি শব্দ বলা হয়, কিছু শব্দ আছে ইউরোপীয় শব্দ বলা হয়, কিছু শব্দ আছে পর্তুগিজ শব্দ বলা হয়। অর্থাৎ বাংলা ভাষা একক কোনো শব্দ নাই, বাংলা ভাষা একক কোনো শব্দ নাই, অনেকগুলো শব্দ মিলায়া একসাথে আসছে বলে এই শব্দগুলো অনেকগুলো শব্দের মধ্যে আছে। তদ্ভব একটা শব্দের নাম। কিছু কিছু শব্দ আছে যেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। দুনিয়াতে মোসাম্মত বলতে কিছু নাই। আচ্ছা, মোসাম্মত বলতে কিছু নাই, আচ্ছা কিচ্ছু নাই। ঠিক আছে স্যার, ক্লিয়ার? তাহলে বাংলা একাডেমি এই 5টা নিয়ম পারলে তোমাদের 70% হয়ে গেছে। 2 নাম্বার প্রশ্নের উত্তর অ্যান্সার করার 70% তোমাদের হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ আমাদের পরীক্ষায় সব থেকে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা। সব থেকে বেশি যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এই প্রশ্নটা। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাবা দ্রুত। সবাই ক্লিয়ার? মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। রাহাত, মোসাম্মদ আসিফ স্যার। আচ্ছা ঠিক আছে, বইলা খুশি থাক, বইলা তুই খুশি থাক রে রাহাত, বলিয়া তুমি খুশিয়া থাকো। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তাহলে আমরা এর পরেরটাই যাইতে পারি, তাই না? এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নত্যবিধান আর সত্যবিধান শিখবো। মাঝখানে কিছু আছে, এই দেখো, তোমরা যারা তৎসম বা সংস্কৃত শব্দ নিয়ে মারপিট করতেছো তাদেরকে আমি তৎসম শব্দগুলো শিখাবো, বাট তার আগে আমরা নত্যবিধান সত্যবিধানটা শিখে আসি, কারণ নত্যবিধান সত্যবিধান এই বছরে খুব কমন, এটা আসতে পারে। বুঝছো সবাই? তারপরে আমরা নত্যবিধানটা আগে শিখি। নত্যবিধান মানে হচ্ছে মূর্ধন্য। নত্যবিধান মানে হচ্ছে মূর্ধন্য লেখার নিয়ম। নত্যবিধান মানে কি? না গো স্যার, কি গো স্যার, কি কসেরি? নত্যবিধান মানে হচ্ছে ভাইয়া
আচ্ছা, আমাদের এই ক্লাসে গন্তব্যহীন জীবন, তোমার নামটা আমি কি জানো, ইসরাত না মিম, যাই হোক আমাদের গন্তব্যের নাম সম্ভবত মিম আপু বলেছেন বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পড়াবো কিনা, এই প্রশ্নটা তিনি করেছেন। এখন কি এই প্রশ্নের উত্তরটা আমার দেওয়া উচিত নাকি উচিত না, সবাই বলো। সন্ধি অর্থ মিলন। সন্ধি অর্থ কি আমাদের মিলন স্যার, মিলন না রে। সন্ধি অর্থ মিলন, অর্থাৎ একাধিক শব্দের মিলনকেই সন্ধি বলা হয়। একাধিক শব্দের মিলন, একাধিক শব্দের মিলনকেই সন্ধি বলা হয়। স্যার আমার মাথায় কিছু ঢুকছে না কেন? কারণ তোমার মাথায় এই মুহূর্তে অন্য কোনো চিন্তা ঢুকতেছে। এই মাথায় কি আছে বের হয়ে যা। সুমন্তর সু কালীকুত্তার গু, সবটা বুঝছি ভাইয়া, কিন্তু 2 দিন পর সব ভুলে যাও। আচ্ছা ভুলে যাও। শোনো, যে বলছো এমসিকিউ পড়াবেন কিনা, আমাদের বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ প্রশ্ন আসে না। সো এটা আমি একদম প্রথম ক্লাসে বলছিলাম, তোমাদের প্রথম ক্লাসে বলা হয়েছিল এমসিকিউ এর কথা। সো দেখছো প্রশ্ন অলরেডি করা শুরু করে দিছো যে এমসিকিউ। বাংলা দ্বিতীয় পত্রে, এইচএসসি তে বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ প্রশ্ন হয় না। এসএসসি তে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ কি নাই, এমসিকিউ নাই। এই পরিবর্তে এই যে আমাদের নিয়মগুলো লিখতে হয়, ব্যাকরণের রুলস লিখতে হয়, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে নত্যবিধান মানে হচ্ছে কি মধ্যাহ্নর ব্যবহার। নত্যবিধান মানে হচ্ছে মধ্যাহ্নর ব্যবহার। তাহলে মধ্যাহ্নর ব্যবহার আমরা শিখি। একবারে শর্টকাট কিছু নিয়ম আছে, একদম সহজ কিছু নিয়ম আছে, আমরা জাস্ট 5 মিনিটে 5টা নিয়ম শিখবো, ঠিক আছে ভাইয়া শওকত হোসেন? ক্লিয়ার? তাহলে 5 মিনিটে 5টা নিয়ম শিখি। 1 নম্বর নিয়মে বলা হচ্ছে রি বৈষণ্য র মধ্যাহ্ন স্বর নিয়ম। রি বৈষণ্য র মধ্যাহ্ন নিয়ম হচ্ছে রি বৈষণ্য র মধ্যাহ্ন স্বর পরে দন্তন্য হয় না। দন্তন্য হয় না। যদি তোমরা কোনো শব্দ দেখো, যদি কিরে, যদি কোনো শব্দে দেখো রি আছে, যেমন মনে করো ঋত, ঋণ, ঋণ লেখি না, ঋণে কখনোই দন্তন্য হবে না। যদি দন্তন্য দাও তাহলে ভুল। ঋণে সবসময় কি হবে? মূর্ধন্য হবে। ধরো রদ, রথ লেখি, রন, রন হবে না, কি হবে? রথ, থ হবে। সবসময় মূর্ধন্য হবে, সবসময় কি হবে? মূর্ধন্য হবে। বি লাইক কেমন পুলা পাইন। আচ্ছা, তাহলে রি বয়শূন্য র আর মূর্ধন্য স্বর পরে সবসময় সবসময় কি হবে? মূর্ধন্য হবে, সবসময় মূর্ধন্য হবে, ঠিক আছে? এইটাই আমাদের নিয়ম। যেমন ঋণ, তীর্ণ, বর্ণ, বরণ, পাষাণ, ভীষণ। আমরা সবাই কি হইলো? 1 নাম্বার নিয়মটা ক্লিয়ার? সবাইকে 1 নাম্বার নিয়মটা ক্লিয়ার হইছো যে রি বয়শূন্য র মূর্ধন্য স্বর পরে কখনোই দন্তন্য হয় না, সর্বদা মূর্ধন্য হয়। 1 নাম্বার নিয়ম শেষ। এরপরে 2 নাম্বার নিয়মে বলা হচ্ছে যুক্ত বর্ণে, যুক্ত বর্ণের ট বর্গীয়, ট বর্গীয় বলতে বোঝায় ট, ঠ, ড, ঢ আর হচ্ছে মূর্ধন্য। ট, ঠ, ড, ঢ আর মূর্ধন্য, এই শব্দগুলোর ক্ষেত্রে, এই শব্দগুলোর পরে এই বর্ণগুলোর পরে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এই বর্ণগুলোর পরে কখনোই দন্তন্য হবে না, কখনোই দন্তন্য হবে না, সর্বদা মূর্ধন্য হবে। সর্বদা কি হবে? মূর্ধন্য হবে। এটাই নিয়ম, এটাই সায়েন্স, ঠিক আছে? রানী মেতু রাজা, রানী বানান কি এইটা রে? হ্যাঁ, যুক্ত বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় মানে ট, ঠ, ড, ঢ মূর্ধন্যর পরে কখনোই দন্তন্য হয় না, সর্বদা মূর্ধন্য হয়। সর্বদা কি হয়? মূর্ধন্য হয়। কিন্তু স্যার এইখানে তো ন ন মূর্ধন্য, দন্তন্য মূর্ধন্য হয়। হ্যাঁ নুসরাত কি বলছো? কিন্তু স্যার এইখানে তো দন্তন্য মূর্ধন্য হয়। জি, এইখানে দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। রে মারছে রে, বুঝছো? এরপরে 3 নাম্বার নিয়মে কি বলতেছে? 3 নাম্বার নিয়মে বলা হচ্ছে যে মিশ্রণের নিয়ম। মিশ্রণের নিয়ম বলতে রি বয়শূন্য র মূর্ধন্য স্বর পরে স্বরধ্বনি এবং ক বর্গীয় ধ্বনি প বর্গীয় ধ্বনির পরে অন্তর্য ব, হ বা অনুস্বর থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। তার মানে রি বয়শূন্য র মূর্ধন্য স্বরে এরপরে যদি তোমার ক বর্গীয় বর্ণ থাকে, ক বর্গীয় বর্ণ কোনগুলা? ক, খ, গ, ঘ, ঙ। ক বর্গীয় বর্ণ কোনগুলা? প, ফ, ব, ভ আর ম থাকে। তাহলে এর পরে যদি জ, ব, হ থাকে, তাহলে সেই বর্ণ কি হয়? দন্তন্য। সেই দন্তন্য পরিবর্তন হয়ে মূর্ধন্য হয়ে যায়। দন্তন্য পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? মূর্ধন্য হয়ে যাবে। অর্থাৎ ক দ্বারা কোনো বর্ণ শুরু হয়েছে, ক দ্বারা কোনো বর্ণ শুরু হয়েছে, ম দ্বারা কোনো বর্ণ শুরু হয়েছে, তখন এই
দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাবে, দন্তন্যটা কি হয়ে যাবে, মূর্ধন্য হয়ে যাবে। এইখানে আরেকটা জিনিস বোঝার মতো আছে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া মন বানানে তো আমরা দন্তন্য লিখি, কখনো তো মন বানানে মূর্ধন্য লিখি না, তার মানে তো আপনি ভুল বলতেছেন, তাই না? আমি ভুল বলতেছি না? অবশ্যই আমি ভুল বলতেছি। কেন ভুল বলতেছি? এই যে মূর্ধন্যর যে নিয়মটা, এই যে মূর্ধন্যর যে নিয়মটা, এই নিয়মটা শুধুমাত্র যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? যুক্ত বর্ণের ক্ষেত্রে। অর্থাৎ যদি কোনো শব্দ যুক্ত বর্ণ দিয়ে হয়, যুক্ত বর্ণ অর্থাৎ দুইটা বর্ণ একসাথে যুক্ত আছে, এরকম থাকলে সেই ক্ষেত্রে যুক্ত বর্ণের ক্ষেত্রে তখন দন্তন্য মূর্ধন্য হয়ে যাবে। ঠিক আছে? বুঝছো সবাই? বুঝছো কিনা বলো? এই তিনটা নিয়ম বুঝতে পারছো কিনা বলো? এত নিয়ম কি মনে থাকে? মনে না থাকলে কিছু করার নাই, বাদাম খা। মনে না থাকলে বাদাম খা রে, বাদাম খা, বাদাম খা। বুঝছো? স্যার আমার মাথায় কিছু ঢুকছে না কেন? কারণ তোমার মাথায় এই মুহূর্তে একটা ইচ্ছা মতো বাড়ি দেওয়ার দরকার ছিল। মাথার ভেতর থেকে অন্য কিছু বাদ দেন। হ্যাঁ, মাথার ভেতর থেকে অন্য চিন্তা বাদ দাও। ধরো গার্লফ্রেন্ডের চিন্তা করতেছো, বাদ দিয়ে দাও। ধরো পরীক্ষার টেনশন করতেছো, বাদ দিয়ে দাও। অন্য কোনো চিন্তা করতেছো, বাদ দিয়ে দাও। অন্য চিন্তা থাকলে তাহাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তারপরে ক্লাসে আসো। তাহারে কি বই লেখার সময় বানান ফলো করে না? তাহারা বই লেখার সময় বানান ফলো করে কিনা আই পেয়ে যাতাম, আই কেমনে কইতাম, আই তো জানি না। ভালো করে দেখো তারপরে বুঝবে। ঠিক আছে? বুঝছো সবাই? এই তিনটা নিয়ম বুঝতে পারছো? না স্যার বুঝি নাই তো। কেন বুঝবা না? এত সহজ নিয়ম বলতেছি, তাও যদি না বুঝো তাইলে আর কেমনে? না বুঝলে ভাই মুখস্থ কর। নাই কি করতাম ক? না বুঝলে মুখস্থ কর। ঠিক আছে? দেখো এইখানে বলা হয়েছে একদম সহজ ভাবে আমি বলি, রি বয়শূন্য র আর মূর্ধন্য স্বর পরে কখনোই দন্তন্য হয় না। তুমি তোমার মতো করে লেখো, কোনো সমস্যা নাই তো। তোমার মতো করে লেখলেও কত। আচ্ছা দেখো, এইখানে তুমি তোমার মতো করে লেখো, আমার মতোই যে লিখতে হবে এরকম কোনো মানে নাই। তুমি লিখবা যে রি বয়শূন্য র আর মূর্ধন্য স্বর পরে কখনোই দন্তন্য হয় না, মূর্ধন্য মূর্ধন্য হয়, দন্তন্য হয় না, মূর্ধন্য হয়, শেষ নিয়ম। এরপরে লিখবা ট বর্গীয় যুক্ত বর্ণের ক্ষেত্রে, যুক্ত বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের পরে মূর্ধন্য হয়। ট বর্গীয় বর্ণের ক্ষেত্রে, ট বর্গীয় মানে ট ঠ ড ঢর পরে দন্তন্য না হয়ে মূর্ধন্য হয়, এটা লিখে দিবা, শেষ। এরপরে মিশ্র বর্ণের ক্ষেত্রে রি বয়শূন্য র মূর্ধন্য স্বর পরে দন্তন্য হয় না, মূর্ধন্য হয়। কি বলবা? মিশ্র বর্ণের ক্ষেত্রে, মিশ্র বর্ণের ক্ষেত্রে রি বয়শূন্য র মূর্ধন্য স্বর পরে কি হয়? মূর্ধন্য হয়। এইভাবে নিজের মতো করে লেখো, আমার মতো করে লিখতে হবে এটা তো আমি বলি নাই। আর এইখানে আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে স্বরবর্ণ ক বর্গীয় ও প বর্গীয় বর্ণের ক্ষেত্রে, প বর্গীয় বর্ণের ক্ষেত্রে বর্ণের পরে কি হয়? সব সময় মূর্ধন্য হয়, সব সময় মূর্ধন্য হয়, এটাই বলা হয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? তারপরের নিয়মে আমি যাই। স্যার যদি দেখে দেখে পড়াই আমার, তাহলে না দেখে কেমন লিখবো? ও স্যার দেখে দেখে পড়াইতেছে তাই তুমি না দেখে লিখতে পারবা না? আচ্ছা ঠিক আছে, তাইলে কি আমি এরকম ভাবে দাঁড়ায় তারপরে তোদের পড়াবো? যদি বলো যে এমনি পড়াইতে, তাহলে আমি এমনি পড়াবো, আমার কোনো সমস্যা না, আমার নিয়মগুলো মুখস্থ আছে, আমার নিয়ম মুখস্থ আছে, কোনো সমস্যা নাই। তুই যদি কস যে আমি না দেখা চোখ বন্ধ করে পড়াবো, সেটাও আমার পড়ানোর ক্ষমতা আছে। এখন তুই পড়াটা নিতে পারবি কিনা এটা আমারে বলবি, আগে উত্তর দিবি। কারা ইসকা কেরা দিয়ে কইলি কথাটা? শিহাব ক, শিহাব ভাই বলো, আমি চোখ বন্ধ করে পড়াবো, তুমি কি চোখ বন্ধ করে পড়াটা নিতে পারবা? যদি নিতে পারো আমি পড়াইতে রাজি আছি। মজা নিও না। হ্যাঁ, কলেজে ওঠার পর থেকে এখনো বাংলায় পাশ করতে পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে আরো এরকম রেজাল্ট করার তৌফিক দান করুক। নিতে পারবা? তাহলে আমি পড়াবো। শিহাব ভাই বলতেছে আমি চোখটা বন্ধ করে পড়াইতে, তাহলে কি আমি চোখ বন্ধ করে পড়াবো কিনা বলো? পড়াই। ক্লাসে ফাইজলামি দুষ্টুমি করবা, কিন্তু যখন করতে বলবো তখন করবা। হুদাই ফাইজলামি করার তো কোনো দরকার নাই। এখন আমি নিয়মগুলা তোমাকে যখন তোমার কলেজের টিচার পড়ায় বা অন্য কেউ পড়ায়, তখন কি লেখা লেখা বা ই করে পড়ায় না? তখন কি চোখ বন্ধ করে পড়ায়? নাকি বোর্ডটা উধাও করে দিব? এখন ফাইজলামি ধরনের কথাবার্তা বলো, এসা মেজাজটা গরম করে।
তোর মতো কয়েকটা পোলাপানের লেগে ক্লাস নেওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। ফাজিল কোনহানকার। এবার দেখো উপসর্গের নিয়ম। উপসর্গ, 4টা উপসর্গের পরে কখনোই দন্তন্য হয় না। প, পরা, পরি, নির। প, পরা, পরি, নির, এই 4টা উপসর্গের পরে কখনোই কি হবে না? দন্তন্য হবে না। প, পরা, পরি, নির পরে কখনোই দন্তন্য হয় না, সর্বদা মূর্ধন্য হয়। সর্বদা কি হয়? মূর্ধন্য হয়। সবসময় কি হয়? প, পরা, পরি, নির, এই 4টা উপসর্গ আমাদের মনে রাখতে হবে যে প, পরা, পরি, নির এই উপসর্গের পরে কখনোই দন্তন্য হয় না, সর্বদা মূর্ধন্য হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি প্রনাম, আমরা লিখতে পারি প্রণয়, আমরা লিখতে পারি পরিণীতি, পরিণীত, তাই না? আমরা আরো উদাহরণ ব্যবহার করতে পারি। তার মানে এই 4টা উপসর্গের পরে কখনো, এই 4টা উপসর্গের পরে কখনোই আমাদের কি হবে না? দন্তন্য হবে না, কখনোই দন্তন্য হবে না, মূর্ধন্য হবে। ঠিক আছে, বুঝছো? তারপরেরটাই আসি আমরা। এরপরে 5 নম্বর নিয়মে বলা হচ্ছে সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দে ব্যতিক্রম কিছু নিয়ম আছে। সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নিয়ম থাকে, যেগুলোতে সাধারণতই মূর্ধন্য হয়, যেগুলোকে সবসময় মূর্ধন্যই হয়, এগুলোর কোনো পরিবর্তন হয় না, এগুলো কি হয়? সবসময় মূর্ধন্যই হয়। যেমন দুর্নীতি, কি নয়? তবর্গীয় ক্ষেত্রে ত, থ, দ, ধর বর্ণের আগে দন্তন্য মূর্ধন্য হয়, দন্তন্য হয়, মূর্ধন্য হয় না, দন্তন্য হয়, মূর্ধন্য হয় না। আচ্ছা, আচ্ছা, আমাদের এক ভাই বলছে পৌরনীতি, ঠিক আছে, এক ভাই বানান লিখছে পৌরনীতি, না? দেখো পৌরনীতি বানানটা লিখছে পৌর, তুমি এটা লিখছো তাই না? পৌরনীতি কে লিখছো ভাই? আমাদের হাবিব ভাই লিখছেন পৌরনীতি, ঠিক আছে। আমি 4টা উপসর্গের কথা বলছি, ঠিক আছে, 4টা উপসর্গ খেয়াল করো। পয় রফলা, প বয়শূন্য র একার, প বয়শূন্য রয় রস্যি, দন্ত নয় রস্যি, এই 4টার মধ্যে দেখো তো পৌরনীতির এইটা আছে কিনা। এই 4টা আমি উপসর্গ লিখছি, এই 4টার মধ্যে কোন জায়গায় পৌর শব্দটা আছে আমারে দেখাও। এই শব্দটা কোন জায়গায় আছে? হাবিব ভাই সাউন্ড একদম ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। সমাস কি স্যার? সমাস আমরা নেক্সট ক্লাসে পড়াবো। সমাস কি এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। ভাই হাবিব কই আছো? খুঁজিয়া পাইতাছি না তোরে। ও মোর খোদ, ও মোর খদা, ও মোর হাবিব ভাই কমবে গেলা? হাবিব ভাই, ও হাবিব ভাই, করে রে তুই? হাবিব ভাই কনে কেন? হাবিব, ও হাবিব কনে, কনে রে? হাবিব ভাই দেখো, আমি 4টার মধ্যে কোনোটা এই শব্দটা তুমি পাইছো? এই শব্দটা তো আমি বলিই নাই, তাইলে আবার মূর্ধন্য আর দন্তন্যর মধ্যে প্যাচটা লাগাইতেছো কেন? যেই শব্দটা আমি বলি নাই সেই শব্দ নিয়ে প্যাচ লাগায় কষ্ট করে লাভ আছে? হ্যাঁ, আমি বলছি প, পরা, পরি, নির, পৌর বলি নাই, আমি পৌর বলি নাই, আমি পরি বলছি, প রি, ঠিক আছে। পোলাপাইন যখন ডাক ডুক দিমু একটু সারা শব্দ দিলে সেনে পরিচয় হমু, তবু আমি ভালোবাসতে চাই আর তোরা আমার লগে শয়তানি কইরা ঘৃণার পাত্র হইতে চাস, এইগুলা কি মানা যায় রে? তবু আমরে তোগরে আই ভালোবাসতে চাই আর তোরা আরে কষ্ট দিবার চাস। হাবিব ভালো হয়ে যায় ও মনু, ঠিক আছে, বুঝছো? আর 5 নাম্বার নিয়মে বলছে সমাসবদ্ধ শব্দে, কি বলা হয়েছে? সমাসবদ্ধ শব্দে। এখন সমাসের ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসে নিব, ঠিক আছে, সমাসের ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসে নিব, তো তখন তোমরা সমাসটা সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া পাবা, ঠিক আছে। কিন্তু সমাসবদ্ধ শব্দে সাধারণত কি হয়? সমাসবদ্ধ শব্দ মানে হচ্ছে খুব সহজভাবে যদি বলি যে অনেকগুলো শব্দকে এক শব্দে আনা, অনেকগুলো শব্দকে কি করা? এক শব্দে আনাকে সমাসবদ্ধ শব্দ বলে, ঠিক আছে। ওই ক্লাসটা আমরা তখন ভালো মতো শিখবো। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার কিনা বলছো সবাই? এবং ক্লিয়ার হওয়ার সাথে সাথে আমি একটু প্রমোশন করি, হ্যাঁ, পরিণাম, পরিণাম বানানটা ভুল, পরি মূর্ধন্য হবে। সেটা হচ্ছে প্রমোশন হিসেবে আমি 3টা বই দেখাই তোমাদের, বাংলা ফার্স্ট পেপার, সাহিত্য ফর্মুলা,
বাংলা ব্যাকরণের ব্যাকরণিক অ্যাকশন আর ইংরেজি ডোজ। এই মুহূর্তে আমাদের কাছে এই মুহূর্তে 3টা বই আছে। সো এই 3টা বইয়ের প্রাইস হচ্ছে 1210 টাকা, ঠিক আছে। বাট যারা হচ্ছে EL স্টুডেন্ট 27 এইটা লেখে অর্ডার করবা, তারা এই 3টা বই পেয়ে যাবে মাত্র 1000 টাকায়, ডেলিভারি চার্জ বাদে। ডেলিভারি চার্জও ফ্রি পাচ্ছ, আবার বইয়েও ডিসকাউন্ট পাচ্ছ, দুইটা মিলায়া 3টা বই মাত্র 1000 টাকায় পেয়ে যাবা, ঠিক আছে। যারা এই EL স্টুডেন্ট 27 লিখে হচ্ছে আমাদের অর্ডার করবা, তাদেরকে আমরা এই 3টা বই দিব একদম 1000 টাকায়, কোনো ডেলিভারি চার্জ লাগবে না, সাথে বইয়ের দাম 210 টাকা কমাই দিব, ঠিক আছে। এবং এখন আমি যদি বই সম্পর্কে বলি, 1 মিনিট টাইম নিয়ে বলি, সেটা আমাদের বাংলা সাহিত্যিক ফর্মুলা। এই বইয়ের মধ্যে প্রত্যেকটা টপিক একদম শর্টকাটে দেওয়া আছে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল, এরপর সৃজনশীল প্র্যাকটিস করার জন্য সবকিছু একদম সহজভাবে শর্টকাটে দেওয়া আছে। জাস্ট কয়েকটা নিয়ম বা কয়েকটা টেকনিক ফলো করলে তোমার হয়ে যাবে। ব্যাকরণিক অ্যাকশন এই বইটা তোমাদের কোনো রুলস পড়তে হবে না, কোনো রুলস এক্সট্রা কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট তুমি টেকনিক ফলো করবা। যেমন আমি যদি একটা টেকনিক, বাংলা ক্লাস ইংলিশ পড়াইতেছে, কেউ আবার গালি দিস না, ঠিক আছে। যেমন আমি 1 নাম্বার টেকনিকটা যদি দেখাই, ফ্রেজ এন্ড ওয়ার্ডের টেকনিক, সেখানে বলা হয়েছে শব্দের শুরুতে গ্যাপ যদি থাকে তাহলে 3টা শব্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেয়ার, ইট, হোয়াট ইফ। দেয়ার, ইফ, হোয়াট ইফ, অর্থাৎ শব্দের শুরুতে গ্যাপ থাকলে এই 3টার যে কোনো একটা বসাই দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটার শর্টকাট নিয়ম দেওয়া আছে। সো বইটা অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, মাত্র 1000 টাকায় তুমি বই 3টা পেয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এরপরের নিয়মে যাই আমরা। নত্যবিধান শিখলাম, এবার সত্যবিধান শিখি। সত্যবিধানের নিয়মে সেম। বাংলা 2টার বই হচ্ছে 700 টাকা, বাংলা 2টা বই পাবা 700 টাকায়। হ্যাঁ, এবার সত্যবিধান। সত্যবিধান মানে হচ্ছে মূর্ধন্য স, পেট কাটা। আমরা যারা ছোটবেলায়, আমার মায়ে শিখাইছে পেট কাটা মূর্ধন্য স, এইটাকে আসলে পেট কাটাটা আমরা মনে রাখার জন্য শিখতাম, বা যেন আমাদের মাথায় থাকে তাই শিখতাম, কিন্তু এটার নাম আসলে মূর্ধন্য স। এটার নাম আসলে কি? মূর্ধন্য স, মূর্ধন্য স। তাহলে মূর্ধন্য স্বর 5টা নিয়ম আমরা শিখবো, ঠিক আছে। 5টা নিয়ম আমরা শিখি। আচ্ছা, এই 1000 টাকার অফারটা কতক্ষণ থাকবে এটাও জানার দরকার। অনেকে 1050 দিয়ে নিছো, এটা আমরা জানি। এই অফারটা আমার ক্লাস শেষ হওয়ার পরে রাত 10টা পর্যন্ত থাকবে, অর্থাৎ আমার অফিস টাইম হচ্ছে রাত 10টা পর্যন্ত। তো এই রাত 10টার মধ্যে যারা অর্ডার করবা, আমি অর্ডার কাটবো এবং আমি 1000 টাকায় বই দেবো, ঠিক আছে। তো রাত 10টার মধ্যে যারা অর্ডার করবা আজকে, তারা 1000 টাকায় পাবা। এরপরে অর্ডার করলে তখন হচ্ছে 1210 টাকাও নিতে পারি, 1050 টাকাও নিতে পারি। হ্যাঁ, দেখো, মূর্ধন্য মূর্ধন্য নিয়ম পারলে তোমার মূর্ধন্য স্বর নিয়মটাও হয়ে যাবে। যেমন রিকার ও রফলা, রিকার ও রফলা, রিকার এবং রফলার পরে কখনোই মূর্ধন্য স হয় না, সবসময় মূর্ধন্য, সরি, হ্যাঁ, সবসময় মূর্ধন্য স হয়। কি হয়? দন্তস্ব হয় না। দন্তস্ব কোনটা? এই যে এটা হচ্ছে দন্তস্ব। এই দন্তস্ব কখনোই হবে না, সবসময় মূর্ধন্য স হবে। কিসের পরে? এই যে রিকার, এই রিকারের পরে, এই রিকারের পরে সবসময় মূর্ধন্য স হবে, রিকারের পরে সবসময় মূর্ধন্য স হবে। রফলা, এই যে এইটা হচ্ছে আমাদের রফলা, এটা হচ্ছে আমাদের কি ফলা? রফলা। এই রফলার পরে সবসময় মূর্ধন্য স হবে। রিকার, রফলার পরে সর্বদা মূর্ধন্য স হয়। একটা নিয়ম শেষ। এরপরে অ, স্বরে ও স্বরে আর ভিন্ন স্বরধ্বনি, অ এবং স্বরে আর ভিন্ন অন্য কোন, অর্থাৎ স্বরে আ, স্বরেয়া ও স্বরেয় এই 2টা বর্ণ ছাড়া যদি অন্য কোনো স্বরধ্বনি এবং ক এবং বয়সূন্যর পরে মূর্ধন্য স হয় না। কি হয় না? স্বরে অ এবং স্বরে ও, স্বরে আ, এই 2টার পরে দন্ত স হয়। এই 2টার পরে কি হয়? দন্ত স হয়। স্বরে আ, স্বরে ওর পরে দন্ত স হয়। কিন্তু এই 2টা বাদে, এই 2টা বাদে বাকি যারা আছে, বাকি যারা আছে তাদের পরে সর্বদা মূর্ধন্য স হবে, ঠিক আছে। আর ও এবং বয়সীন্য রর পরে দন্ত স হয়, বাকি সবার দন্ত স থাকে। দন্ত স থাকলে, ক আর বয়সীন্যর পরে দন্ত স থাকলে সেটা মূর্ধন্য স হবে। সেটা কি হবে? মূর্ধন্য স হবে। বুঝতে পারছো? বুঝছো সবাই? ক্লিয়ার? তারপরে আমরা 3 নাম্বার নিয়মে যাই।
যারা বইটা কিনছো তারা রিভিউ দিতে পারো, চাইলে সমস্যা নাই, কমেন্টে রিভিউটা দিতে পারো, বইটা কেমন, বইটা আদৌ কি উপকারী নাকি উপকার নাই। যারা বই কিনছো তাদের থেকে রিভিউ রিভিউ দিতে পারো, আর তোমরা কমেন্টে রিভিউটা দিতে পারো ক্লাস চলাকালীন সময়, ঠিক আছে। এরপর 3 নাম্বার নিয়মে বলা হচ্ছে রস্যই রস্যু কারান্তর উপসর্গে রস্যই কার অভি অনির পরি, এই তিনটা হচ্ছে উপসর্গ, অভি নি পরি, এই তিনটা কি উপসর্গ। এই তিনটা উপসর্গের পরে, এই তিনটা উপসর্গের পরে কি কি তিনটা উপসর্গ, অভি নি আর হচ্ছে পরি, এই তিনটার পরে সর্বদা মূর্ধন্য স হবে, সর্বদা কি হবে, মূর্ধন্য স হবে। যেমন অভিষেক, নিষাদ, ঠিক আছে। এই তিনটা অভি নি আর পরি, এই শব্দগুলোর পরে সর্বদা মূর্ধন্য স হয়, সর্বদা কি হয়, মূর্ধন্য স হয়। স্যার 2 নাম্বারটা আরেকবার দেখান, 2 নাম্বারটাই বলা হয়েছিল কি, আচ্ছা 2 নাম্বারটা আরেকবার দেখাই, ঠিক আছে ইভা। 3 নাম্বার নিয়মটা সহজ, 2 নাম্বার নিয়মটাও সহজ। আমি 2 নাম্বার নিয়মে বলছি সরেয়া আর সরেও, এই দুইটার পরে দন্ত স হবে, সরেয়া আর সরেওর পরে দন্ত স হবে, দন্ত স হবে। কিন্তু এই সরেয়া ও সরেওর বাদে যেই কি আছে, সরেয়া সরের পরে যেই স্বরবর্ণগুলো আছে, কি আছে, রস্যই আছে, আচ্ছা রস্যই আছে, রস্যু আছে, দীর্ঘ আছে, রি আছে, এ আছে, ওই আছে, ও আছে, ও আছে, এই যে বাকি যেগুলো আছে এইগুলোর পরে, এইগুলোর পরে এই বর্ণগুলোর পরে কখনোই দন্ত স হয় না, কখনোই দন্ত স হয় না, সর্বদা মূর্ধন্য স হয়, সর্বদা কি হয়, মূর্ধন্য স হয়। শুধুমাত্র সরেয়া আর সরেওর পরে দন্ত স হয়, বাকি এই বর্ণগুলোর পরে মূর্ধন্য স হয়, এটা আমরা নিয়ম বলছিলাম। বুঝছো ইভা, ইভা কি বুঝতে পারছো, যে মাথার উপর দিয়া হেলিকপ্টারের মতো। আচ্ছা মুমূর্ষ, হ্যাঁ হ্যাঁ, আগামী বছর সবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে। তো যারা মাদ্রাসায় পড়তেছো, যারা রাজশাহী বোর্ড, নোয়াখালী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, যে কোনো বোর্ড, যে কোনো জায়গায় তুমি থাকো, আমাদের প্রশ্ন একটাই এবং এক প্রশ্নেই পরীক্ষা হবে, সো কোনো প্যারা নাই, নো টেনশন, দু ফুর্তি। হ্যাঁ বুঝছো, 3টা নিয়ম বুঝতে পারছো। এই নিয়মগুলো যে বানাইছে তাকে 1 ঘন্টা হাত পা বেঁধে পানির নিচে ফেলে দেওয়া দরকার, অবশ্যই ফেলে দিবা, কিন্তু ওই হালাই তো মরে গেছে, পাইবা কেমনে, যেই বেড়াই বানাইছে ও বেড়া এতক্ষণে দেখো গা জান্নাতে আছে না জাহান্নামে আছে, খুঁজতেইব আধা ঘন্টা, ঠিক আছে। তাহলে আমরা শোনো, যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো বা যারা জেনারেল আছো, মাদ্রাসা এবং জেনারেল একই প্রশ্নে পরীক্ষা হবে, সো তোমাদের কোনো টেনশন নাই। বাংলা ইংলিশ আইসিটি সেম সিলেবাস, সেম কোশ্চেন, জাস্ট মাদ্রাসার জন্য একটা চেঞ্জ আছে, বাংলা প্রথম পত্রে একটা গদ্য আর পদ্য কবিতা, একটা কবিতা জাস্ট হচ্ছে একটু কম আছে। আমাদের যারা জেনারেল তাদের 12টা, আর যারা মাদ্রাসা তাদের 11টা, জাস্ট একটাতে একটু ডান বাম করছে, তাছাড়া সবকিছু সেম, ঠিক আছে। নোয়াখালী বোর্ড নাই, নোয়াখালী দেশ হবে ইনশাল্লাহ, নোয়াখালী নামক একটা দেশ তৈরি করব আমরা, জয় নোয়াখালীর জয়, ঠিক আছে। তারপরের অঞ্চলে যাই, টবর্গীয় ধ্বনি, টবর্গীয় ধ্বনি মানে কি, টবর্গীয় ধ্বনি মানে হচ্ছে, টবর্গীয় ধ্বনি মানে হচ্ছে ট, ঠ, ড, রে, ধ আর মূর্ধন্য, এই ট, ঠ, ড, ঢ মূর্ধন্যর পরে সর্বদা মূর্ধন্য স হয়, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য স্বর পরে সর্বদা কি হয়, মূর্ধন্য স হয়, কখনোই দন্ত স হবে না। টবর্গীয় বর্ণের পরে, টবর্গীয় বর্ণের পরে যদি তোমরা দন্ত স ব্যবহার করো, তার মানে তোমাদের কি হয়েছে, বানানটা ভুল গেছে, তোমাদের সর্বদা মূর্ধন্য স ব্যবহার করতে হবে, মূর্ধন্য স ব্যবহার করলেই তোমাদের বানানটা ঠিক আছে। আমার বাড়ি কুষ্টিয়ায়, আমার বাড়ি কুষ্টিয়া জেলায়, তোমাদের বাড়ি কোন জেলায়, ঠিক আছে, ক্লিয়ার, সবাই বুঝতে পারছো। এরপরে শেষের নিয়মটা দেখো, বিশেষণ নিয়ম, বিশেষণ নিয়ম, পরি এবং উনি বিশেষ নিয়ম, আর কি এটা একটু আলাদা ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে পরি অনু ইত্যাদি উপসর্গের পরে মূর্ধন্য স হয়, ইত্যাদি পরে, কিসের কিসের পরে রে, পরি আর হচ্ছে আমাদের অনু, অনু আর পরি, এই দুইটা শব্দের পরে সর্বদা
মূর্ধন্য স হবে, সর্বদা কি হবে? মূর্ধন্য স হবে, কখনো দন্ত স ব্যবহার আমরা করব না কখনোই। ভাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এখানে আছে, মারিয়ালছে রে, আরে মারিয়ালছে। ব্রাহ্মণবাড়িয়ায় কালকে না পরশুদিন একটা নিউজ পড়লাম, বুঝছো? লুডো খেলায় হেরে যে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, তারপরে একজন মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এত খারাপ কেন রে? তো কি দয়া মায়া অনুভূতি বলতে নাই? বুঝছো সবাই, বুঝতে পারছো? তাহলে আমরা এই যে এখানে বানানটা ভুল আছে, তাহলে পরি আর অনু, পরি আর অনুর পরে সর্বদা মূর্ধন্য স হয়, সর্বদা কি হয়? মূর্ধন্য স হয়। এই যে 5টা নিয়ম শিখাইলাম, সবাই বুঝতে পারছো? সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপরে জামালপুর। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম বস। শিহাব ভাই ঝামেলা করতেছে কিন্তু, আমি কিন্তু ক্লাস থেকে তোমার বের করে দেব। শিহাব, প্রধানমন্ত্রীর এলাকা বগুড়ায়, তাইলে তো তোকে টাকায় আর টাকায় টাকায় চিনিমিনি করতে আছে বগুড়ার মানুষের। হ্যাঁ, দিনাজপুর, ফেনী, পঞ্চগড়। নাদিয়া, আমার খারাপ না, আমাররা শুধু অন্যায় দেখতে পারি না। আচ্ছা, আমরা খারাপ না, তোমরা অন্যায় দেখতে পারো না, এলাকা লুডু খেলে মারামারি করো। ফাজিল পোলা পাইন, লুডু খেলে কেন মারামারি করে? আবার কয় অন্যায় দেখে। অন্যায় যে এখন অন্যায় দেখতেছো না, এখন তো ফাটাফাটি করো না। বিদ্যুতের দাম বেশি, এরপরে মারামারি ফাটাফাটি হইতেছে, এখন অন্যায় হয় না। পঞ্চগড়, লালমনিরহাট, এরপরে। আচ্ছা, তোমরা কেউ চট্টগ্রাম, সীতাকুণ্ডু এর আশেপাশে কেউ আসো? চট্টগ্রাম, সীতাকুণ্ডুর আশেপাশে কেউ যদি থেকে থাকো একটু সাড়া দিও, আমি আসতেছি কিছুদিনের মধ্যে। ঠিক আছে সবাই, তাহলে নত্যবিধান আর সত্যবিধান ক্লিয়ার, বাংলা একাডেমি ক্লিয়ার, মহেশখালী, কক্সবাজার, সুনামগঞ্জ, চমৎকার। ঠিক আছে, বুঝছো সবাই? তেতুলিয়া, পঞ্চগড়। ঠিক আছে, বুঝছো সবাইকে? এই নত্যবিধান, সত্যবিধান আর বাংলা একাডেমি বুঝতে পারছো? লক্ষ্মীপুর, নৈত্যকোনা, ময়মনসিংহ, সিলেট। তাহলে আমরা পরের নিয়মে যাই, কক্সবাজার। আমরা এখন আর একটা নিয়ম শিখবো, সেটা কি? তৎসম শব্দের নিয়মটা শিখবো, এটা শিখলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তৎসম নিয়মটা শিখলে আমাদের হয়ে যাবে। স্যার, কুড়িগ্রাম শব্দের বানান পড়লেই হবে স্যার, এগুলো নিয়ম মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যার যেটা ইচ্ছা পড়তে পারো। তাহলে আমরা এটা একটু দেখে নেই। হ্যাঁ, জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা শিখে ফেলবো। সেটা হচ্ছে তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ। তৎসম শব্দ মানে কি? সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দের ক্ষেত্রে কি হয়? সংস্কৃত শব্দের ক্ষেত্রে বানানের নিয়মে অনুযায়ী অপরিবর্তিত থাকে। সংস্কৃত শব্দ কিছু কিছু শব্দ আছে যেগুলো কখনোই পরিবর্তন হয় না, যেগুলো কখনোই পরিবর্তন হবে না, যেমন অলোক, নক্ষত্র, ছাত্র। এরপর রেফের পরে দ্বিত্ব বর্জন করতে হয়, এটা তো আমরা হচ্ছে 1 নম্বর নিয়মে পড়েছি। তারপর রস্যই দীর্ঘইর পর ব্যবহার, যেসব তৎসম শব্দ রস্য দীর্ঘ বা রস্য দীর্ঘ উভয় শুদ্ধ, সেই ক্ষেত্রে সবসময় রস্য এবং দীর্ঘই ব্যবহার করতে হয়। 3 নম্বর নিয়মে আসো, এই 2টা নিয়ম আমরা আগে শিখে ফেলছি। 3 নম্বর নিয়মে বলা হচ্ছে যেই বানানের ক্ষেত্রে রস্যই দিলেও ঠিক, দীর্ঘই দিলেও ঠিক, এটা দিলেও ঠিক, এটা দিলেও ঠিক, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র রস্যই ব্যবহার করব। ঠিক আছে, 2টা দিলেই যখন মনে হবে ঠিক ঠিক মনে হচ্ছে, তখন আমরা চকরিয়া কক্সবাজার, তখন আমরা শুধুমাত্র রস্যই ব্যবহার করব, তাহলে আমাদের হয়ে যাবে। ভাইয়া আর পড়াইন না? আচ্ছা ঠিক আছে, আর পড়াবো না। আর নত্যবিধান এবং সত্যবিধানের নিয়মগুলো আমরা অলরেডি শিখছি। সেটা হচ্ছে নত্যবিধান, সত্যবিধানের তৎসম শব্দের মূর্ধন্য এবং মূর্ধন্য স হয়। নত্যবিধান এখানে লিখতে হবে যে তৎসম শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহার হয়। নিয়ম এটাই, আর কিছু না, যে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহার করতে হয়। নিয়ম শেষ। 19 বনাঙ্গ, পদের শেষে 19 হবে, সবসময় পদের শেষে কি হবে? 19 হবে। এটা আমরা নিয়মটা আরেকটু আগে শিখছি, সেটা হচ্ছে ময় রেফ থাকলে সবসময় আমরা কি ব্যবহার করবো? 19। তৎসম ও তৎসমের পার্থক্য কি? তৎসম এবং অতৎসম শব্দের পার্থক্য কি, তাই না? তৎসম শব্দ মানে হচ্ছে সংস্কৃত শব্দ, আর অতৎসম শব্দ মানে হচ্ছে তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তাহলে তৎসম শব্দ মানে শুধুমাত্র সংস্কৃত কিছু শব্দ। এখন সংস্কৃত শব্দ কিছু মুখস্থ করতে হবে, তোমাদের কিছু সংস্কৃত শব্দ মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর অতৎসম শব্দ মানে তদ্ভব শব্দ আছে, দেশি শব্দ আছে, বিদেশি শব্দ আছে। এই শব্দগুলোকে আমাদের একটু কয়েকটা শব্দ সম্পর্কে ধারণা রাখতে হবে। ঠিক আছে, তৎসম শব্দ মানে হচ্ছে সংস্কৃত শব্দ, অতৎসম শব্দ মানে হচ্ছে অনেকগুলো শব্দ।
ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? নামাজের টাইম হয়ে যাচ্ছে, সো আমরা ক্লাসটা শেষ করে দেব। ঠিক আছে ভাই, বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, যারা শব্দ চাচ্ছ তাই না, যারা বলতেছো ভাইয়া আমরা তো এইসব নিয়ম টিয়মের ধার ধারি না, আমরা কোনো কি নিয়মের ধার ধারি না, আমাদের বয়স মাত্র 18, আমরা কি আর নিয়মের ধার ধারি? সো যারা নিয়ম করতে চাও না তাদের জন্য আমাদের এই ক্লাসেরই স্লাইডের মধ্যে এই যে দেখো শব্দ দেওয়া আছে। এইখানে আমি মোট 80টা শব্দ দিছি। কয়টা? 80টা শব্দ দিছি। ইনশাআল্লাহ এই 80টা শব্দ যদি কেউ পড়তে পারো, এইখান থেকে 8টা শব্দ তোমাদের কমন আসবে। 80টা শব্দের বানান যদি মুখস্থ করতে পারো, 80টা শব্দের বানান যদি তোমরা মুখস্থ করতে পারো, ইনশাআল্লাহ এই 80টা থেকে 8টা শব্দ আসবে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। মিলনের অন্য কোনো মিলন হইলেও সে এর বাইরে আর ভাই 80 থেকে 8, 80 থেকে 8টা পড়তে হবে ইনশাল্লাহ। 80টা পড়লে 8টা কমন পড়বা। এবং আমি এতটুকু বলতে পারি যে 80টা পড়লে মিলনের আরেকটা মিলন হইলেও তার কি হবে না, এই 80টা শব্দের বাইরে প্রশ্ন করার সুযোগ নাই। ঠিক আছে, বুঝছো কিনা সবাই বলো? সাউন্ড শেষ মানে আমার ক্লাসের টাইমও শেষ। সবাই বুঝতে পারছো? এখন এই ক্লাসের পিডিএফটা আমি সবাইকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ক্লাসের পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা কি করবা, হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফটা ডাউনলোড করবা। হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফটা ডাউনলোড করে বাসায় এই 80টা শব্দ খাতায় লিখবে। এটা তোমাদের বাড়ির কাজ। তোমাদের আজকের ক্লাসের বাড়ির কাজ কি? আজকের ক্লাসের বাড়ির কাজ হচ্ছে এই 80টা শব্দ, এখানে 80টা শব্দ খাতায় লিখবা, লিখে রাত 12টার আগে পোস্ট করবা। আমি 80টা শব্দই তোমাদের সবার বাড়ির কাজ দেখতে চাই। যে বাড়ির কাজ করবি না তারে আমি ক্লাসের মাঝখানে নিয়ে আসা তারপরে এমন অপমান করা করুম, 3 দিন চোখে দেখবি না আর 7 দিন ভাত খাবি না। বুঝছো? আশিটা শব্দ সবাই কি করবা, পিডিএফটা আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। হোয়াটসঅ্যাপ থেকে প্রথমে ডাউনলোড করবা, ডাউনলোড করে তুমি এটা খাতায় বাড়ির কাজ আকারে লিখবা, লিখে আমাকে গ্রুপে পোস্ট করবা বাড়ির কাজ হিসেবে। আমি খাতা সবারটা চেক করবো, আমি কে কে ক্লাসে আজকে ছিলাম আমি দেখছি, কে কে ক্লাসে ছিলাম আমি ক্লাসে দেখছি। সো এই সবার হচ্ছে বাড়ির কাজ যদি আমি না পাই, তারপরে প্রত্যেকটারে কান ধরা ক্লাসের মধ্যে নিয়ে আসবো, আর তারপরে বাকি ব্যবস্থা বাকিটা আমি নিব। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আজকের ক্লাস ভাইয়া এই পর্যন্তই। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার।